ঢাকার মেজরিটি পাঙ্গাস মাছ কিন্তু সাপ্লাইড বাই মোকাম। এটা অনেকে জানে না। ময়মনসিং থেকে যেই মেইন প্রোডাকশন হাবগুলা, সেগুলো থেকে মাছগুলো একদম খামারি থেকে যারা মাছের চাষ করে তাদের থেকে এনে এখানকার যে মার্কেটের যারা সেলার তাদের কাছে পৌঁছে দিচ্ছি প্রতিদিন। এবং শুধু তাই না, এখন আমরা এটা ঢাকার বাইরে কুমিল্লা, চট্টগ্রাম এসব অঞ্চলেও শুরু করেছি। শুধু এই একটা ব্যবসা থেকেই আমরা বাৎসরিক প্রায় ৳১,০০০ কোটি টাকার মতো রেভিনিউ করি। আমরা কিন্তু শুরু করেছি শুধু পাঙ্গাস দিয়ে। এখন আমরা তেলাপিয়া এড করেছি। এখন নেক্সট পাইপলাইনে আরো কয়েকটা ক্যাটেগরি আছে। সো এই যে একটা ডিস্ট্রিবিউশন কিন্তু কমপ্লিকেটেড ডিস্ট্রিবিউশন। কারণ পাঙ্গাস কিন্তু আবার লাইভ ফিশ। এটা আবার অনেকে জানে না যে মাছ কিন্তু আসে ড্রামে করে, আ জ্যান্ত মাছ, রাইট? সো মরে গেলে আবার এটার দাম কমে যায়। এই যে এই কমপ্লিকেটেড সাপ্লাই চেইন গুলো নিয়ে কাজ করা এবং এই যে মাঝখানে লেয়ার গুলো ফেলে দেওয়ার কারণে কি হচ্ছে? কাস্টমার কিন্তু বেনিফিটেড হয়। কাস্টমার কিন্তু কম দামে পেতে পারে। আপনি দেখবেন সবকিছুর দাম বাড়ছে। পাঙ্গাস মাছের দাম বাড়ছে না। কেন? কারণ এটা মিডলম্যান নাই। এখানে তো ডিরেক্টলি আপনার মাছ চাষীর থেকে আপনার এই দোকানদার পেয়ে যাচ্ছে। সো দোকানদার তার লাভটা রাখলেই তো হচ্ছে। আগে কিন্তু ৩ হাত ৪ হাত বদল হয়ে আসতো। তো প্রত্যেক লেয়ারে, লেয়ারে দাম এড হইতো। সো এইটাই আমরা করার চেষ্টা করেছি। আমাদেরটা হচ্ছে পুরোপুরি B2B বিজনেস, যে আপনার ওই সোর্স পয়েন্ট থেকে কিভাবে আমরা এন্ড রিটেইলারে পৌঁছে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের কাজ। এখন এই ব্যবসা করতে গেলে যেটা হয়, অনেক ক্ষেত্রে আপনার অনেক ধরনের বাকি দিতে হয়। তো এটা বাংলাদেশে বা গ্লোবালি আপনার ব্যবসার নরম। সো এই বাকিটা আসলে কিভাবে দিবে? তো আমরা যেহেতু রিটেইলারের সাথে অনেক কাজ করি, তো এদেরকে ফিন্যান্সিং করার জন্য ওদের সাথে আমরা ওদের ট্রান্সেকশন হিস্ট্রি আছে, ওদের রিটেইলের আউটলুক আমরা জানি। সো ওইখান থেকে আমরা কি করি যে এই প্রোডাক্টটা বাকিতে কিনার ব্যবস্থা করে দেই। বাট এটা লিমিটেড, নট ওপেন টু এভরিওয়ান। শুধুমাত্র ওই যারা দোকানদার তাদের জন্য। তো তাও তার ব্যবসার হয়তো একটা পোরশন। সো এই জিনিসটা আমরা করি হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা অঙ্কুর, তার মাধ্যমে। সো পণ্যটা সে বাকিতে পায় এবং তার ওভারঅল ট্রান্সেকশন এর একটা পোরশন, সেটুকু রিস্কটা আমরা নেই। তো এই হচ্ছে ৩ টা ব্যবসা। সো মেইন ব্যবসা হচ্ছে যেটা বললাম রেডেক্স, মোকাম, এটাকে এনেবল করে হচ্ছে অঙ্কুর। আর এর বাইরে এখন অ্যাসোসিয়েটেড অনেক ব্যবসা হয়ে গেছে। কিরকম? এই যে যেটা বললাম, যেহেতু আমরা এই ধরেন মুড়ি, সরিষার তেল এগুলো তো আমরা ডিস্ট্রিবিউট করছি। এখন আমরা শুধু লোকালি ডিস্ট্রিবিউট করতাম, এখন আমরা ইন্টারন্যাশনালি ডিস্ট্রিবিউট করছি। আমরা শুধু বাংলাদেশে আর লিমিটেড নেই। আমরা বিভিন্ন দেশে পাঠাচ্ছি এবং সেখানেও এখন ডিস্ট্রিবিউশনের কাজ করছি। বাট মোটা দাগে এই যে লজিস্টিক্স, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই ২ টাই হলো সপাপের ব্যবসা। রাইট, মোটামুটি বলতে গেলে সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন। ওকে, এখন বলেন ভাই, পৃথিবীতে সব স্টার্টআপ বড় বড় ফান্ডিং পায় সিলিকন ভ্যালি থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে বা সিঙ্গাপুর থেকে। আপনারা সৌদি আরবে মক্কা মদিনায় হজ ওমরা করতে যায় মানুষ, ওইখানে কি আপনি ১,২০০ কোটি টাকা কেমনে হাতায় দিলেন? না, জিনিসটা হচ্ছে কি, আপনি দেখবেন মিডল ইস্ট মার্কেট নিয়ে অনেকে আসলে অত অ্যাওয়্যার না। আপনি সবাই মনে করেন শুধু তেলের টাকা। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। ওইখানে কিন্তু মানুষের পারচেজ পাওয়ার ইজ ভেরি হাই। আপনার আমরা হয়তো জাজ করি যেহেতু আমাদের সার্টেন গ্রুপ অফ পিপল ওখানে যায়, কিন্তু দে আর নট দ্য রিয়াল বায়ার্স। রিয়াল বায়ার্স কিন্তু যারা এথনিক অ্যারাবস, রাইট? ওদের কিন্তু পার ক্যাপিটা জিডিপি ইজ ভেরি হাই, এক্সট্রিমলি এক্সট্রিমলি হাই। এই যে এক্সট্রিমলি রিচ পিপল, এখানে যেকোনো একটা ব্যবসা দাঁড় করালে খুব দ্রুত এটা ধরেন মিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি হয়ে যায়। তো ওই মার্কেটগুলাকে কিন্তু উই নিড টু ক্যাপচার। আপনি যদি দেখেন একটা মজার বিষয় যে অ্যা পাকিস্তানিরা কিন্তু somehow got into that market। কিভাবে? কারিম যে স্টার্টআপটা, ওইখানে কিন্তু শুরুর দিকের অনেক টিম মেম্বার পাকিস্তানি ছিল। অ্যান্ড ওটা যখন উবারের কাছে সেল করে দেন, অল অফ এ সাডেন মাল্টিপল পাকিস্তানিজ বিকেম মিলিয়নিয়ার। অ্যান্ড দে স্টার্টেড ইনভেস্টিং ইন ওভারঅল স্টার্টআপ ইকোসিস্টেম, রাইট? সো এইভাবে আমাদেরও কিন্তু আসলে ঢুকতে হবে। এবং মজার বিষয়, মিডল ইস্ট নিয়ে একটা রিসেন্টলি লিঙ্কডইনে প্রচুর জোক চলে যে মিডল ইস্টের স্টার্টআপের চেয়ে ইনভেস্টরের সংখ্যা বেশি। বিকজ দে ওয়ান্ট টু গেট ইনটু দ্য মার্কেট। কেন? ওইখানে যত টাকা আছে তত ডিজিটালাইজেশন কিন্তু হয় নাই। এনাফ ডিজিটালাইজেশন এখনো হয় নাই। ও এখানে লং ওয়ে টু গো। তো এই জিনিসটা তো বিভিন্ন কোম্পানিকে করতে হবে। এই প্রবলেমগুলো তো কাউকে না কাউকে সলভ করতে হবে। সো হু ইজ ডুইং দ্যাট? সো আনফরচুনেটলি বাংলাদেশি ফাউন্ডাররা অত একটা ওইখানে যায় নাই। বাট আস্তে, আস্তে এখন যাওয়া শুরু করেছে। ইনফ্যাক্ট এট দ্য মোমেন্ট এখন যখন কথা বলছি, জাইটেক্স কি বলে? আ এক্সপ্যান্ড নর্থ স্টার চলছে। তো ওইখানে অনেকগুলা বাংলাদেশি স্টার্টআপ শোকেস করছে। বাট আমি মনে করি যে আমাদের আরো বেশি যাওয়া উচিত। গেলে পরে আমরা যখন ওই মার্কেটটা এক্সপোজ করব, ওইখানে অপারেশন চালু করব, তখন হয়তো আমাদের জন্য ফান্ড রেজিং গুলা ইজি হয়ে যাবে। গত ৪ বছরে ৩০,০০০ ইউরোপিয়ান, তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইউরোপিয়ান মিলিয়নিয়ার, তারা মুভ করছে দুবাইতে। সো এবং দুবাই মানে এফডিআই সিঙ্গাপুরের থেকে এখন বেশি রেজ করে বা বেশি পায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কিন্তু বাংলাদেশের স্টার্টআপরা বা ওভারঅল তারা কেন কাতার, দুবাই বা ইউএই এই কান্ট্রিগুলোকে এত
আন্ডার এস্টিমেট করে। ওরা বাংলাদেশি থেকে আন্ডার এস্টিমেট করে, কারণটা হচ্ছে ওরা সারা জীবন দেখে যে তাদের রাস্তা পরিষ্কার করে আর হোটেল ক্লিন করে বাংলাদেশিরা। আমরা কেন তাদেরকে আন্ডার এস্টিমেট করি? সো এটা আমি বলবো যে অ্যাজ এ হোল আমরা আসলে রাইট টার্গেট মার্কেটগুলো আসলে বুঝতে পারছি না। এটা সামহাও কেন যেন আমাদের মধ্যে একটা পারসেপশন আছে যে আমাদের এখানে 18 কোটি মানুষ, $400 বিলিয়ন জিডিপি, এটাই আমাদের মার্কেট। আমাদের আসলে এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে। উই নিড টু থিঙ্ক গ্লোবাল। অ্যাট দ্য মোমেন্ট কেউ কিন্তু শুধু লোকাল প্রবলেম সলভ করছে না, সবাই কিন্তু এরকম গ্লোবাল প্রবলেম নিয়ে চিন্তা করছে। উই নিড টু থিঙ্ক বিগ। আমরা কেন যেন বড় চিন্তা করাটা ভুলে গেছি, এবং সামহাও কেন যেন আমরা মায়ের কোল থেকে বেরোতে পারছি না। এটা শুধু স্টার্টআপের জন্য না, এটা আরও অন্যান্য জিনিসের জন্য সত্য। এই কনসেপ্টগুলো কিন্তু কোথাও এক্সিস্ট করে না। বাবা যাওয়ার কি দরকার, এখানেই তো ভালো আছো। এইটা শুনতে একটু সোশ্যাল স্টিগমা আছে এই ব্যাপারে, অনেকে কথাও বলতে কমফোর্টেবল ফিল করে না। তা আমার মনে হয় যে এই জিনিসগুলোকে ভাঙার সময় আসছে। উই নিড টু থিঙ্ক গ্লোবাল, উই নিড টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড। 18 কোটি মানব সম্পদ আছে আমাদের কাছে, এটা তো সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। আমরা এখানে একটা সিম্পল জিনিস চিন্তা করেন যে আমরা একটা ডেলিভারি সার্ভিস যখন বাংলাদেশে দেই, কত টাকা নেয়? একটা আপনি যখন ই-কমার্সে অনলাইনে অর্ডার করেন 50 টাকা নেয়, বা ঢাকার বাইরে হলে 100 টাকা নেয়। আপনি যদি দুবাইতে যান, দে চার্জ আপনার 10 দিরহাম, 50 দিরহাম, 30 দিরহাম বা রিয়াল, which is how much? 1000 টাকা or 300 টাকা or probably 5000 টাকা। তো তাইলে আপনি চিন্তা করেন যে ওখানে মার্জিনটা কত হাই, এবং ওই মার্জিনে আপনি যদি খরচ-টরচ বাদও দেন, you still make profit. সো এই যে অপরচুনিটিগুলো, এগুলো আমরা কেন জানি দেখতে পাচ্ছি না। আমরা কেন জানি ওগুলো নিয়ে চিন্তা করতে পারছি না। এবং কম্পারেটিভলি কিন্তু আমাদের জন্য এই মার্কেটগুলো এন্টার করা সহজ। কেন? We have 15-20% ডায়াসপোরা from market to market. তো ওইখানে তো একটা বিশাল মার্কেট আছে। আপনি লেবার যেটা বলছেন যে বাংলাদেশে কম্পারেটিভলি চিপ, ওইখানেও কিন্তু লেবার চিপ। তাইলে আপনার খরচ কিন্তু আসলে ওখানে বেশি না। We just need to export some innovative minds to this market. আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু মার্কো পোলো সৌদি আরবে একটা ফান্ড রেজ করেছে, অ্যান্ড দে আর ডুইং গুড, এবং অলরেডি ওরা আবার ইউএসএ শিফট করেছে। সো এই যে জিনিসগুলো এটা পসিবল কেন? দিস ইনভেস্টার্স আর কানেক্টেড, দে উইল আপগ্রেড ইউ ফ্রম ওয়ান মার্কেট টু আনাদার মার্কেট। সো একবার যদি আমরা এগুলোতে এন্টার করতে পারি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এখন এটা কিন্তু খুব কঠিন না। আমি আপনাকে একটা জিনিস বলি, প্রচুর অ্যাক্সেলারেশন প্রোগ্রাম আছে, সিঙ্গাপুর বেস, দুবাই বেস, এগুলোতে আমরা অ্যাপ্লাই করি না। শুরুর দিকের পার্টটা কিন্তু একটু কঠিন। আপনাকে কষ্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে জাস্টিফাই করতে হবে, পিচ করতে হবে। এটা করব, জানবো, বলবো, যখন এটা করব তখন দেখা যাবে একটা না একটা প্রোগ্রামে আমি হয়তো চান্স পেয়ে গেলাম। আপনি দেখবেন যে অ্যাপ্লিকেন্টের ১০০ জনের মধ্যে ৯০ বা ৯৫ জনই হচ্ছে ভারতীয়। আমরা ১-২ ভাগেও নাই। তো আমাদের তো ওদের যদি ৯০ টা অ্যাপ্লিকেশন পড়ে, আমাদের তো ৯ টা পড়া উচিত। কেন? আমরা পপুলেশনে 1/10, আর অ্যাকচুয়ালি 1/10 এর চেয়ে বেশি। তো ৫ ভাগের ১ ভাগ টেকনিক্যালি। তো এখন আমরা কিন্তু সেই তুলনায় অ্যাপ্লিকেশন করছি না, এবং আমরা ওই ঘুরে ফিরে বাংলাদেশি প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আগাচ্ছি। সেখানেও ভুল আছে। কেন ভুল আছে আমি বলব, যে আমরা যে প্রবলেম স্টেটমেন্টগুলো নিয়ে আগাচ্ছি, দেখা গেল যে সেটা হয়তো ওভারঅল বাংলাদেশে $1 বিলিয়ন মার্কেট। তো আপনি কত পার্সেন্ট মার্কেট শেয়ার নেবেন ওটার? 10%, 20%, 30%, হুইচ ইজ স্টিল $300 মিলিয়ন। আমি মজার কয়েকটা সেক্টর বলি যেখানে আমরা থাকতে পারতাম কিন্তু নাই। ধরেন সৌদি আরব, দুবাই বাদই দিলাম। ধরেন মিডল ইস্টের মার্কেটে আমরা তো অপারেট করছি না, বাট করা উচিত। যেটা বললাম যে অ্যাক্সিলারেশন প্রোগ্রামের মাধ্যমে আমাদের ওখানে অবশ্যই যাওয়া উচিত। বাংলাদেশের মার্কেটে আপনি চিন্তা করেন কয়জন আসলে রাইট মার্কেটে অপারেট করছে। আমি এক্সাম্পল দিব। ধরেন কথার কথা, বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কোনটা? রেডিমেড গার্মেন্টস। হাউ মেনি স্টার্টআপস আর দেয়ার টু সার্ভ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি? আপনি দেখান আমাকে ১-২টা ভালো স্টার্টআপ দেখান। নাই। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট সেক্টর কি? রেমিটেন্স। রেমিটেন্সের জন্য কয়টা স্টার্টআপ বাংলাদেশে আছে? আপনি দেখবেন এখানেও কোনো স্টার্টআপ নাই। আচ্ছা, এবার আসেন পরের দিকেরগুলো কি আছে? লেদার। লেদার নিয়ে কয়টা কোম্পানি কাজ করছে? এবার আসেন নেক্সট ক্যাটেগরি কি? হয়তো জুট। জুট নিয়ে কয়টা কোম্পানি কাজ করছে? সো আমরা রাইট মার্কেটগুলাই আসলে আইডেন্টিফাই করতে পারছি না। সো এগুলা প্রবলেমকে যখন আমি সলভ করব, তখন কিন্তু জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। এবার আসেন আমি যদি বলি, এই যে সেক্টরগুলা, এই সেক্টরগুলো কিন্তু ম্যাসিভ অপরচুনিটি। আমরা আসলে ওভারঅল পাইয়ের খুব অল্প অংশ নিয়ে কাজ করছি। যেমন আমি যদি বলি কথার কথা রেমিটেন্সের ব্যাপারেই, আসেন আমাদের দেশ থেকে আমরা লোক পাঠাই কোথায়? শুধুমাত্র সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, এই কয়েকটা কান্ট্রিতে। গ্লোবালি কিন্তু ম্যান পাওয়ার ক্রাইসিস অসংখ্য দেশে। কারণ পপুলেশন ইজ এইজিং, পপুলেশন ইজ ডিগ্রোয়িং। ধরেন কথার কথা একটা এক্সাম্পল দিই, জাপান মার্কেটের কথা আমি বলি। জাপানে অ্যাট দ্য মোমেন্ট কয়েক বছর ধরে ওরা লোক নিচ্ছে, এবং প্রতি বছর প্রায় ৫০,০০০ করে লোক ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে। নেপালেও ৫০,০০০ করে লোক চাচ্ছে। নেপালের ৫০,০০০-এর মধ্যে ৫০,০০০ই লোক পাঠাচ্ছে।
আমরা 50,000 এক বছর পাঠাইছি মনে হয় 3,000, আরেক বছর পাঠালাম 5,000, আরেক বছর এরকম 6,000। তো আপনি চিন্তা করেন তাহলে 1.5 লাখ পাঠানোর অপরচুনিটি ছিল। আমরা পাঠালাম সব মিলে মাত্র 11,000। আচ্ছা, এখন নেপাল যেহেতু ওর কোটা ফুলফিল করছে, অটোমেটিক্যালি কি হবে? জাপানে তো লোক দরকার। নেপাল আরো লোক পাঠাবে। ও আমার কোটায় কিন্তু ভাগ বসানো শুরু করবে যে, "ভাই ও তো পাঠাইতেছে না, তুমি আমার থেকে নাও।" আমি মজার বিষয় এটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। আমি দেখলাম নেপালি আমি জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল দেখলাম, বাংলাদেশি জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল দেখলাম। আমি দেখলাম বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ স্কুল এসি লাগানো, ফিটফাট, একটার জায়গায় আরেকটা বিশাল স্পেস। আর নেপালি ল্যাঙ্গুয়েজ স্কুলে গাদাগাদি করে মানুষ পারলে দেয়ালে দাঁড়ায়, ওই যে ছোটবেলায় যেমন পড়ছি না ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায়, ওই যে ওরকম ওরা ওভাবে জাপানি শিখতেছে। এই গ্রুপ অফ পিপলকে যদি সামহাও আমি ট্রেন করতে পারি এবং এই জায়গাগুলোতে পাঠাতে পারি, জাপান তো একটা এক্সাম্পল দিলাম। দেয়ার আর এন্ডলেস অপরচুনিটিস। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।